বাংলাদেশের অন্যতম বিখ্যাত কবি চিন্তাবিদ ফারহাদ মাজাহার 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন যুবশক্তিকে অনেকেই অনুপ্রেরণা জুগিয়েছিলেন। একটা সময় ছিল যখন বিদেশে পলাতক বাংলাদেশের ডিজিটাল জুলাই যোদ্ধা পিনাকি ভট্টাচার্য বলতেন ফারহাদ মাজাহার তার ফ্রেন্ড ফিলোসফার গাইড। শুধু পিনাকি নয়, দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী এখনও মনে করেন ফারহাদ মাজাহার এমন এক দার্শনিক, তিনি আগাম দেখতে পান দেশের ভবিষ্যৎ। তাই তো তিনি 24শে জুলাই গণ অভ্যুত্থানের আগেই বলে দিয়েছিলেন দেশে একটা অভ্যুত্থান আসতে চলেছে। এখন তিনি পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়াকে কিভাবে দেখছেন? 8ই আগস্ট 2024 বাংলাদেশে দায়িত্ব নিল নতুন অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হলেন বিশ্বের অন্যতম জ্ঞানী পুরুষ, শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পরিচালনায় উপদেষ্টা পদে বসলেন একাধিক তরতাজা কোমলমতি যুবক, যাদের হাত ধরেই এসেছিল জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রাম। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর তার প্রথম দায়িত্ব ছিল দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, যদিও তা হয়নি। দিন যত গড়িয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, হামলা, লুটপাট, তোলাবাজি, খুন, ধর্ষণ, মাজার ভাঙা, কত কিছু দেখেছে বাংলাদেশ। অন্যদিকে ইউনূস ক্ষমতায় আসতেই খুন, জখম, রাহাজানি দেখেছে দেশ। উল্টোদিকে ইউনূস ক্ষমতায় এসে নিজের গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 666 কোটি টাকার কর মকুব করিয়ে নিয়েছেন। আর তোলাবাজি, আইন শৃঙ্খলা, খুন, ধর্ষণ যখন হচ্ছে, তখন তিনি কি বলেছিলেন? আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে আমাদের অসুবিধাটা কি? আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হয়তো ধরতে পারছি না তাদেরকে এখন জুত মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার না আর কি। ডক্টর ইউনূস যে বহুবার ডিগবাজি খেয়েছেন তা আজ প্রমাণিত। এমনকি তার সহকর্মী আসিফ মাহমুদও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তা আসলে ছিল ডিপ স্টেটের তৈরি করা একটি সরকার। কথাটি স্বীকার করেছিলেন বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী ফারহাদ মাজাহারও। গণ অভ্যুত্থান যে আসলে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ, তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়েছিলেন সমকাল পত্রিকায় একটি সাক্ষাৎকারে। আবার এই ফারহাদ মাজাহারি ডক্টর ইউনূসের সামনে চোখে চোখ রেখে বলেছিলেন মাজার ভাঙা হচ্ছে, সরকার পদক্ষেপ নিচ্ছে না। মাজার ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটা পর একটা মাজার ভাঙা হয়েছে। একদম ইসরায়েলি নীতিতে, ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকার ইসলামের যে ইতিহাস, চারদিক দেশে পীর মুর্শিদ ওলিয়া আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। এবার ফারহাদ মাজাহারের আরও একটি বক্তব্য শুনুন। তিনি মনে করেন যারা মাজার ভাঙছে তারা দিল্লির এজেন্ট। আপনি মাজার সম্পর্কে সমালোচনা করতে পারেন, আপনি ফতোয়া দিতে পারেন, আপনি নিন্দা করতে পারেন, না আমার এটা আমাদের ইসলামের মধ্যে নাই, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে তো ফতোয়া বাস্তবায়িত করবার অধিকার ইসলাম আপনাকে দেয় না। যদি না দিয়ে থাকে, আপনি কি ভাঙতেছেন? এখন আপনি নিশ্চয় দিল্লির এজেন্ট। বাংলাদেশে মাজার ভাঙা নিয়ে কি বলেছিলেন জসিমউদ্দিন রহমানী? ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমরা প্রতিটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব, তাওহীদের চেতনা তৈরি করব। ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে মোড় থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ। জসিমউদ্দিন রহমানী, যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন আল কায়দার সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের অন্যতম আসামি। জসিমউদ্দিন জেলে বন্দী ছিল। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি শতাধিক কুখ্যাত সন্ত্রাসীকে জামিনে মুক্ত করেন, তাদের মধ্যে ছিল রহমানীয়। ফারহাদ মাজাহারকে কখনো কি বলতে শুনেছেন
কুখ্যাত সন্ত্রাসীদের ফের জেলে পুরতে হবে এই দাবি করতে? এই প্রশ্ন থাকলো ফারহাদ মাজাহারের কাছে। ফারহাদ মাজাহার তবে প্রশ্ন তুলেছিলেন, জসিমউদ্দিনের মতো কুখ্যাত জঙ্গিরা কি দিল্লির এজেন্ট? আসল ব্যাপার হলো, ফারহাদ মাজাহার একজন কবি ও চিন্তাশীল ব্যক্তি। তার চিন্তায় নানা রকম খামখেয়ালিপনা আসে। দিনের বেলাতেও তিনি গল্প করেন। তিনি কিছুতেই সন্তুষ্ট থাকতে পারেন না। জসিমউদ্দিনের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীরা যখন মন্দির মাজার ভাঙার ডাক দেয়, মানুষ হত্যা করে, তখন তিনি কিচ্ছুটি শুনতে পান না। অথচ পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রক্তপাতহীন একটি নির্বাচনের মাধ্যমে যখন বিজেপি ক্ষমতায় আসে, তখন ফারহাদ মাজাহার নতুন গল্প ফাঁদার চেষ্টা করেন। শুভেন্দু অধিকারী এই দেশে ঢুকবার জন্য, এই দেশে ঢোকার জন্য লোকজন নিয়ে সীমান্তে এসেছিল, এসে প্রমাণ করতেছিল সেনাবাহিনীকে যে এই দেশের হিন্দুরা নাকি তাদের সেনাবাহিনীর গায়ে অ্যাসিড মারছে। বাংলাদেশে এরকম মাজার ভাঙা হয়, এরকম যে ইসলামী সন্ত্রাস, এই তৌহিদি জনতা, এদের তো রাষ্ট্র রাখবার কোনো দরকার নাই। এমনকি কাশ্মীরও যে অধিকারটুকু পাচ্ছিল, ওই অধিকারও তারা আপনাদেরকে দেবে না। আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। ফারহাদ মাজাহার যা বললেন, ডক্টর ইউনূসের আমলে এমন কোনো খবর দেখেছেন? শুভেন্দু লোক নিয়ে সীমান্তে গিয়েছিলেন, সেনাবাহিনীর উপর অ্যাসিড ছুঁড়েছিলেন, তিনি আবার জামাতের দিকেও তীর ছুঁড়ছেন। আজকে অভিযোগ উঠেছে যে এর সঙ্গে জামাতি ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে, আমি পত্রিকায় দেখতেছি। আমি শ্রমিক ভাইকে এর আগে বলেছি, নির্বাচনের আগে, আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামের নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে দেখেছিলাম যে কোনো টেলিভিশন শোতে, আপনি তো আসেন না, আপনি তো আসেন নাই। আপনারা বলছেন গান হারাম, বাহাসে ডাকতেছে, আসেন না। কোথায় গান হারাম? কোন আপনার আয়াত নিয়ে বলতেছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে। আমরা এর আগে বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি, অনৈতিক কাজ, এগুলো বন্ধ হওয়া দরকার। এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে আপনারা মাজারের উপর দোষ লাগাচ্ছেন। এটা তো হবে না। তাহলে বাংলাদেশের এই বিখ্যাত চিন্তাবিদদের মানসিক অবস্থাটা ঠিক কেমন? যারা মন্দির মাজার ভাঙার ব্যাপারে নিয়মিত ওয়াজ মাহফিল করছে এবং রাজনৈতিক স্তরে জামাতের সঙ্গে সম্পৃক্ততা রাখছে, তাদের বিরুদ্ধে কেন মুখ খুলছেন না তিনি? বরং হাওয়া এখন যেহেতু পশ্চিমবঙ্গের দিকে, তাই সেই হাওয়াতে গা ভাসিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাজার গরম করার চেষ্টা করছেন, নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন ভুল বকে। আপনাদের কি মনে হয় ফারহাদ মাজাহার ঠিক কথায় আছেন, নাকি চক্রান্তের কোনো জাল বিস্তারের চেষ্টায় আছেন? কমেন্ট করে অবশ্যই জানান।